আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার 9,38,000 কোটি টাকা, উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য, বাস্তবায়ন হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল। ইসলামী ব্যাংকে অযোগ্য ও বিতর্কিত লোকজন বসানোর অভিযোগ বিরোধী দলের, পর্দার আড়ালে থেকে গ্রাহক সেজে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, হুঁশিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ব্যক্তিগতভাবে অংশ নিলে থাকবে না বাধা। এবার কুড়িগ্রাম জামালপুরে পুশিনের চেষ্টা, সীমান্তে 60,000 বিজিবি চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার পূরণ করছে পশ্চিমবঙ্গ সরকার, আলোচনায় সমাধান চায় ঢাকা। এবং বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে বিটিভি, সবাই টেলিভিশন সহ কয়েকটি প্ল্যাটফর্ম। সত্ত্ব বিক্রি করেই ফিফার টাকা পরিশোধ, খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শুরুতেই বাজেটের খবর। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকা। বিদেশে কর্মসংস্থান বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে থাকছে বরাদ্দ। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5 আর মূল্যস্ফীতিকে 7.5% আটকে রাখার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। শপথ করিতেছি যে দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় এসে চলতি মেয়াদের প্রথম বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা, যা গেল বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। জিডিপির আকার ধরা হয়েছে 68,31,633 কোটি টাকা, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%। তবে জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি ধরা হচ্ছে 7.5%। এবারও আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট। 2,43,000 কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে 48% আর বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে 52% অর্থ। 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। রেভিনিউ কালেকশনের যে গতি বা রেভিনিউ কালেকশনের যে পরিমাণ, সেই পরিমাণটা আমার মনে হয় যে প্রতি বছরই কিছু না কিছু বৃদ্ধি পায়। কিন্তু এটার অর্থ এই নয় যে 2 লাখ কোটির জায়গায় 6 লাখ কোটি হয়ে যাবে। এটা মনে হয় চিন্তা করাটা একটু বেশি কাল্পনিক হবে। ঋণ ও আমানতে 4 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফ করবে সরকার, যা আগে ছিল 3 লাখ টাকা। এছাড়া 2028 সাল পর্যন্ত মেট্রো রেলে ভ্যাট অব্যাহতি থাকবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাজেটে থাকছে সুখবর। নতুন পে স্কেলের প্রথম ধাপ বাস্তবায়নে থাকছে বরাদ্দ। এই সরকার যেহেতু একটা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এগুলোকে অগ্রাধিকার দেবেন বলেছেন। কোন জায়গায় আমি এই সীমিত সম্পদকে ব্যবহার করব। আবার এই যে আমাদের 12-13% জিডিপির সমপরিমাণ, তার মধ্যে তো 3-4% হলো আমাদের ঋণ। সুতরাং সেখানেও ঋণ যাতে আবার বেশি না বাড়ে। বিদেশে কর্মসংস্থান বাড়াতে বাংলা ও ইংরেজির পর তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। ভাষা শিখতে সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ নিতে পারবেন শিক্ষার্থীরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখছে সরকার। বেকারত্ব দূরীকরণে স্টার্টআপ তহবিলে থাকছে 400 কোটি টাকা বরাদ্দ। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজার ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে আবর্জনা মুক্ত করতে কাজ চলছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। উচ্চ বেকারত্ব আর মূল্যস্ফীতির চাপে চিড়ে চ্যাপ্টা নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এ অবস্থায় নানা প্রত্যাশা নিয়ে আসছে 2026-27 অর্থ বছরের বাজেট। মাননীয় সদস্যবৃন্দ, বাজেট অধিবেশনের তৃতীয় দিন নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও বেকারত্ব দূর করতে সরকারের পরিকল্পনা জানতে চান সংসদ সদস্যরা। নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন
যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি ও স্টার্টআপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা? আমির খসরু মাহমুদ চৌধুরী। জবাবে অর্থমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগী ও ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে। এজন্য বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ। বেকারত্ব দূর করতে স্টার্টআপ তহবিলেও বরাদ্দ রাখা হচ্ছে 400 কোটি টাকা। এছাড়া বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ মওকুফের আওতায় এসেছেন 13 লাখ কৃষকও। আগামী 26-27 অর্থবছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট 400 কোটি টাকা। এ সময় পুঁজিবাজার সংস্কার প্রসঙ্গেও সরকারের ভাবনা তুলে ধরেন অর্থমন্ত্রী। বাংলাদেশ এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেট অত্যন্ত খারাপ অবস্থায় আছে। ক্যাপিটাল মার্কেটকে প্রমোট করার জন্য এবং এটাকে এর মাধ্যমে দেশের অর্থনীতিকে গতি সঞ্চার করার জন্য যত প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন সব সংস্কার করা হবে ইনশাআল্লাহ। অধিবেশনে তথ্য প্রযুক্তি খাতকে গতিশীল করতে সরকারের পরিকল্পনা তুলে ধরে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জানান, 17 বছরের আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। লাস্ট 17 ইয়ার্স এত ইরেগুলারিটি রয়ে গেছে আইসিটি সেক্টরে, আমরা এসব পরিষ্কার করতে আমাদের সময় লাগছে। আমরা চেষ্টা করছি গত 17 বছরের এই আবর্জনা থেকে বেরিয়ে আসতে। আসছে বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান ফকির মাহবুব আনাম। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। আসন্ন বাজেট, উৎপাদনমুখী আর্থিক প্রবাহ, ব্যাংক খাতের সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা অর্থনীতিতে গতি ফেরানোর চাবিকাঠি হতে পারে। একই সাথে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি, কর যৌক্তিকীকরণ ও খেলাপিদের দৃশ্যমান শাস্তি ব্যাংক খাতে আস্থা ফেরাবে বলে মনে করেন আর্থিক খাত বিশ্লেষকরা, যা মূল্যস্ফীতি সামাল দিতে বড় শক্তি হতে পারে বলে উঠে আসে প্রাক বাজেট আলোচনায়। স্থিতিশীলতা বনাম প্রবৃদ্ধি দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে আছে অর্থনীতি। মূল্যস্ফীতি, আমদানি ব্যবস্থাপনা, বিনিময় হারের স্থিতিশীলতার বিপরীতে দাঁড়িয়ে থাকা দুর্বল বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি ও রাজস্ব আহরণের গতি সমন্বয়ে আনা বড় চ্যালেঞ্জ হবে আসন্ন বাজেটে। প্রবৃদ্ধি শ্লথ, ফলে উৎপাদন বাড়াতে বিনিয়োগমুখী পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। লেন্ডিং রেটটা বেশি হওয়ার কারণে কিন্তু আসলে কস্ট অফ ডুইং বিজনেস এটা হাই, এবং এটার কারণে কিন্তু আসলে যে কস্ট পুশ ইনফ্লেশন বলে আমরা যেটা বুঝে থাকি, যে তো সেটা কিন্তু বেশ স্থায়ী হয়ে যাচ্ছে। মঙ্গলবার উন্নয়ন সমন্বয়ের প্রাক বাজেট আলোচনায় উঠে আসে মূল্যস্ফীতির লাগাম টানা, সরকারের ঋণের চাপ কমানো, ব্যাংক ঝুঁকি কমিয়ে উৎপাদনমুখী খাতে ঋণ প্রবাহ অর্থনীতি পুনরুদ্ধারের চাবিকাঠি হতে পারে বলে মত বিশ্লেষকদের। আমানত পরিশোধের জন্য দেওয়ার কথা যদি আসে ফর এক্সাম্পল, তাহলে বাজেটের এটা কত শতাংশ, প্রায় দেখা যাচ্ছে কত 15-20% মতো, কিন্তু এটা কিন্তু জনগণ অ্যাফোর্ড করতে পারবে না। ব্যাংক সংস্কার ছাড়াও পুঁজিবাজার সমন্বয়, সবুজ ব্যাংকিং, মানব সম্পদ ও প্রণোদনার সঠিক ব্যবহার টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে বলে মত আলোচকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে অর্থবছর তৈরি করতে সংসদে প্রস্তাব করবে জামাত। অর্থবছরের শেষ 2 মাসে বড় অঙ্কের বরাদ্দ বাস্তবায়নের নামে গণলুটপাট করা হয় বলেও মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে মগবাজারে জামাতে ইসলামীর ছায়া বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে দলটির আমির আরও বলেন, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকলে বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। পরে জামাতের বাজেট প্রস্তাবনা পেশ করেন দলের নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান মিলন। ছায়া বাজেটে 8,39,505 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়। সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 1,73,579 কোটি টাকা। 2050 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়া, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমরা বাংলাদেশকে ঈমান, ইনসাফ এবং সমতার উপর ভিত্তি করে একটা সমৃদ্ধ সচল অর্থনীতির দেশে রূপান্তর করতে চাই। এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিসকাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হোক, তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না।
নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংকে লুটপাট করতে অযোগ্য ও বিতর্কিতদের বসানোর অভিযোগ করেছে বিরোধী দল জামাত। সংসদে দলটির বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বৈধ গ্রাহকদেরই ব্যাংকটির মালিকানা দেওয়া হবে। পর্দার আড়ালে গ্রাহক সেজে বিশৃঙ্খলার চেষ্টা সহ্য করা হবে না। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা করেছে ফ্যাসিস্ট সরকার। বিতর্কিত লোকদেরকে সেখানে বসিয়ে এখন যে পরিমাণ কিছু টাকা আছে জনগণের টাকা, সে টাকাকেও কিভাবে লুটপাট করা যায় সেরকম উদ্যোগ গ্রহণ করছে। জামাত ইসলাম ব্যাংকের মালিক না, আবার বলছে ইসলামের উপর হাত দিবেন না। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে, মাননীয় স্পিকার, আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। 5ই পরবর্তী এই ব্যাংকের যারা লোন গ্রহণ করেছে, আমি নামই বলি, নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনে তহবিলে গেছে। বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। 2266 কোটি 41 লাখ টাকার 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। তবে একনেকের প্রস্তাব সূচিতে থাকলেও অনুমোদন দেয়া হয়নি আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে। মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। সরকারের 4র্থ একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প উত্থাপন করা হয়। এ সময় আনোয়ারা, বাঁশখালী, চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণ সহ অনুমোদন পায় 8টি প্রকল্প। এর মধ্যে নতুন প্রকল্প 3টি, সংশোধিত প্রকল্প 3টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প 2টি। প্রকল্পগুলোর ব্যয় নির্বাহ করা হবে সরকার এবং বিভিন্ন সংস্থার অর্থায়নে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, তবে ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বর্ষা মৌসুমে ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মার মতো তিস্তা ব্যারেজও নির্মাণ করবে সরকার। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ করে বিএনপি সরকার। এমন প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে সরকার, তবে দলীয় পরিচয় ছাড়া ভোটে লড়তে বাধা নেই। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিং, সেটা যে অধ্যাদেশ ছিল সেটাকে এই সরকার আইনে পরিণত করেছে। তার মানে সরকার চাইছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকুক। ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তিনি নির্বাচন করতে পারেন। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ডাক্তার জাহিদুর রহমান আরও জানান, ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মা ব্যারাজের মতো তিস্তা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। আমাদের এখানে বৃষ্টি হয়, ভারত তখন তাদের যে গজলডোবা ব্যারাজ আছে সেই ব্যারাজের পানি সব ছেড়ে দেয়, প্রচুর পানি আমাদের এখানে তো চলে আসে। এই পানিটাকে সংরক্ষণ করে আমরা কিভাবে সেচের কাজে শুষ্ক মৌসুমে যতটা সম্ভব ব্যবহার করা যায়, ওয়াটার রিটেনশন, এটা খানিকটা পদ্মা যে ব্যারাজ হচ্ছে তার মতো। আরেক
আরেকটা ব্যারাজ তৈরি করা হবে, এই আলাপটা হচ্ছে, এটা ফিজিবিলিটি দেখা হচ্ছে। উপদেষ্টা আরও জানান, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 101 শয্যায় উন্নীত করবে সরকার। আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্সগুলো আছে, প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। একের পর এক পুশিং চেষ্টায় বাড়ছে উদ্বেগ। ২৬ জেলার সীমান্তে ৬০,০০০ বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু অধিকারী। সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। ভারত হইতে পুশিং বা অবৈধ অনুপ্রবেশ হতে পারে, কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে বেড়েছে ভারতীয় পুশিং চেষ্টা, যা রুখতে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তৎপর বিজিবি। এর মধ্যে ২৬ জেলার বিভিন্ন সীমান্তে মোট ৬০,০০০ বিজিবি মোতায়েন করেছে সরকার। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন ও রাত ২৪ ঘন্টা অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছেন বিজিবি সদস্যরা। যোগ দিয়েছেন গ্রামবাসী ও আনসার সদস্যরাও। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে, যাতে ভারতের বিএসএফ পুশিং না করতে পারে বাংলাদেশে। বাংলাদেশের বিজিবি ২৪ ঘন্টা এক কথায় বর্ডারে পড়ে আছে। পুশিং করতে দেখি তাহলে বিজিবির সাথে আমরাও আছি। দিনে বাইনোকুলার ও ড্রোন ক্যামেরা এবং রাতে নাইট ভিশন ক্যামেরা দিয়ে সীমান্তে কঠোর নজরদারি রাখছে বিজিবি। ভারতীয় নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, পুশিং যাতে হতে না পারে, সেভাবে আমরা তৎপরতা বৃদ্ধি রেখেছি। পুশিং তথা সীমান্তে যে কোনো সমস্যা যদি আমাদের সামনে চলে আসে, তো সেটা আমরা অবশ্যই মোকাবিলা করব। কূটনৈতিক চ্যানেলে কোনো লোক না পাঠালেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্য থেকে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ দাবি নাকচ করে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বিজিবির উপপরিচালক কর্নেল আবু হাসনাত মোহাম্মদ মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে বাংলাদেশে কাউকে পুশিং করা হয়নি। ভারতের পুশিং সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু সরকার। সমস্যার সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন, এরকম আমি মনে করি না। মঙ্গলবার জামালপুর ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় ৮টি স্থানে পুশিংয়ের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বিটিভি ও সময় টেলিভিশন সহ বেশ কিছু প্ল্যাটফর্ম সরাসরি সম্প্রচার করবে ফুটবল বিশ্বকাপ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, ফিফার সঙ্গে প্রায় ৪৭ কোটি টাকার চুক্তি হয়েছে। এজন্য খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। স্যাটেলাইট টেলিভিশন, টেলিকম কোম্পানি, ওটিটি প্ল্যাটফর্মে স্বত্ব বিক্রি ও বিজ্ঞাপনের মাধ্যমে ফিফার টাকা পরিশোধ করা হয়েছে। বিগ নিউজটা জানা গেছে আগেই, অবশেষে এলো রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণা। এবারের ফুটবল বিশ্বকাপের আসর বিটিভির পাশাপাশি সরাসরি সম্প্রচারিত হবে সময় টেলিভিশনের পর্দায়। বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা টি স্পোর্টস, সময় টিভি, গ্রামীণ ফোন, বাংলা লিংক অ্যান্ড রবি এক্সিয়াটের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। কদিন আগেও ছিল অনিশ্চয়তা, দেশের ফুটবল প্রেমীদের শঙ্কা ছিল এবার আদৌ ফুটবল বিশ্বকাপ দেখা সম্ভব হবে কিনা। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব নিচ্ছে, এমন খবরেও দূর হয়নি শঙ্কা। কেননা স্প্রিংবক এদেশে চুক্তির জন্য নাকি ২০০ কোটি টাকার মতো বড় অঙ্ক দাবি করেছিল, আর এত চড়া মূল্যে তা নিতে আগ্রহ দেখায়নি কেউই। শেষ পর্যন্ত ফিফার কাছে আত্মসমর্পণ করে সিঙ্গাপুরের কোম্পানি। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় বাংলাদেশ সরকার, কনসোর্টিয়াম ও টেলিভিশন চ্যানেলগুলোর জন্য খুলে যায় সম্ভাবনার দুয়ার। ২০২২ ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারে নাকি ১০০ কোটি টাকার মতো চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে তৎকালীন কর্তা ব্যক্তিদের দুর্নীতির অভিযোগও বেশ আলোচিত। তবে এবার অর্থের পরিমাণ আগের চেয়ে অর্ধেকেরও কম। এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে মাত্র $৩.৮৫ মিলিয়ন, যা বাংলাদেশের টাকায় প্রায় ৪৭ কোটি টাকার মতো। আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে
পরিশোধ করতে হবে না। শেষ পর্যন্ত সম্প্রচার জটিলতা কেটে যাওয়ায় তাই স্বস্তি ফিরেছে ফুটবল ভক্তদের মাঝে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টের জন্য 3 মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। 16 জুন এ বিষয়ে আপিলের চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন আদালত। সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের হাইকোর্টের রায় নিয়ে আইনি লড়াই এখন দেশের সর্বোচ্চ আদালতে। মঙ্গলবার আপিল বিভাগে 3 মাসের মধ্যে আলাদা সচিবালয় করার নির্দেশনার রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের রায়টি স্থগিত করেন। একই সঙ্গে আগামী 16 জুন এই আপিল আবেদনের উপর চূড়ান্ত শুনানির দিন ধার্য করেন। একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। 2017 সালে যে বিধি মোতাবেক ইতিপূর্বে পরিচালিত হচ্ছিল বিচারকদের ব্যাপারে সেটি দ্বারা পরিচালিত হবে এই আদেশের ফলে। জুন মাসের 16 তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্য আপিল বিভাগের 1 নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় অধিকতর যাচাই বাছাইয়ের পরই এ বিষয়ে সিদ্ধান্তের আশা প্রকাশ করেন তিনি। এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। অধিকতর যাচাই বাছাই করার জন্য সরকারের অবস্থান হিসেবে আমি ব্যাখ্যা করেছি। সচিবালয় বিলুপ্তির বিষয়টি বিচারাধীন থাকায় এটি নিয়ে সরকারের অবস্থানে জাতির কাছে নেতিবাচক বার্তা গেছে, এমন মন্তব্য করেন রিটকারীর আইনজীবী। সরকারের যে অ্যাপ্রোচ, দ্যাট অ্যাপ্রোচ ওয়াজ নট গুড অ্যাপ্রোচ। হাইকোর্ট বিভাগের এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। এই স্টে পিটিশনটা আপিল বিভাগে মঞ্জুর হবে কি হবে না, এতটুকু ধৈর্য সরকারের ধারণ করা দরকার ছিল। এর আগে গত 19 মে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করে সিনিয়র সচিব সহ 15 জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে পরিকল্পিতভাবে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এদিকে হত্যায় জড়িত আল আমিন ও রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ ওঠে মারধরের শিকার ওই ব্যক্তি যুবলীগের কর্মী ছিলেন। পরে জানা যায় তিনি রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল বাবুর কর্মী। এ নিয়ে মীমাংসা হলেও সন্তুষ্ট হয়নি বাবুর অনুসারীরা। পরে সোমবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদারের ভাগ্নেকে মারধর করে তারা। যুবলীগের 7-8 জনকে ওই মার্কেট থেকে তাৎক্ষণিক বের করে দৌড়ে দেওয়া হয়েছিল। দিদারুল ইসলাম বাবু এটা সহ্য করতে পারে নাই, তার এটা সহ্য হয়নি, কারণ সে চাচ্ছে না যে তার এত বিশাল বড় বাহিনী ধ্বংস হয়ে যাবে। এ নিয়ে ফের মীমাংসায় বসলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতের শিকার হন বিল্লাল। ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে বিল্লালকে হত্যা করে বাবু ও তার অনুসারীরা। আমার ভাইয়ের শরীরে কোথাও আঘাত করে নাই, একবারে ফুসফুস বা হার্টে একবার আঘাত করছে, একটা আঘাতই করছে। তার মানে ওদের উদ্দেশ্য ছিল আমার ভাইকে মারার। বিল্লালের অনুসারীদের অভিযোগ, যুবলীগ কর্মীদের সাহায্যে আনারকলি মার্কেটের সামনের ফুটপাত একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল বাবুর। বিল্লাল সেখানে হস্তক্ষেপ করলেই বাধে দ্বন্দ্ব। ফুটপাতের যে দোকানপাটগুলো নিয়ে মূলত এটা একতরফিয়াভাবে একটা সন্ত্রাসী চক্র এগুলো নিয়ন্ত্রণ করতে চায়। 300 দোকান থেকে অবৈধভাবে যদি 20,000 টাকা করে নেয়, প্রতি মাসে অনেক টাকা আসে। এটাই মূল সমস্যা। যুবলীগের মাসুদের যে সিস্টেমটা ছিল, পুনর্বাসনটা করছেই বাবু। সিসিটিভি ফুটেজ দেখে ঢাকা ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বাবুর সহযোগী আলামিন ও রিয়াজুল ইসলামকে। এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে। বাতিল করা হয়েছে রমনা থানা কমিটি। দুজনকে শনাক্তপূর্বক হেফাজতে নিয়েছে পুলিশ। একজনের নাম হচ্ছে রিয়াজুল ইসলাম আর একজন আলামিন মাহিন। দোকানে টাকা পয়সা দাবি দেওয়ার বিষয় নিয়ে নানাবিধ বিষয় আসতেছে, এটা তদন্তের পরে স্পষ্ট হবে। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আনারকলি মার্কেট এলাকায়। আনারকলি মার্কেটের সামনের ফুটপাতের 2 শতাধিক দোকানের দখলকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্ব থেকেই প্রাণ ঝরেছে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারের। সেই ঘটনার পরে দোকানগুলো সবাই বন্ধ করে চলে গেছে। এই দোকান কি কিছুদিন পরে আবারও খুলবে, নাকি চাঁদাবাজি বন্ধ হয়ে এর একটি সমাধান হবে? সে প্রশ্ন এখনকার ব্যবসায়ীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানী থেকে 42টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।
এ সময় মোহাম্মদ সাজউদ্দিন নামে একজনকে মিরপুর থেকে আটক করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে 3টি রাজধনেশ, 3টি চশমা পরা হনুমান, 13টি পাহাড়ি হলুদ কচ্ছপ, 12টি টিয়া পাখি সহ 3টি লজ্জাবতী বানর ও সজারু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য আপাতত বন অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে উপযুক্ত পরিবেশে স্থানান্তর করা হবে। প্রাথমিক তদন্তে জানা যায়, এর আগে কক্সবাজারের চকরিয়া বন বিভাগের অভিযানে গ্রেফতার হাদিস রহমানের স্ত্রী খুশি অনলাইনের মাধ্যমে চক্রটির কার্যক্রম সমন্বয় ও নিয়ন্ত্রণ করতেন। পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। হামা উপসর্গে একদিনে মারা গেছে আরও 3 শিশু। নতুন করে হাসপাতালে ভর্তি 1034 জন। হামে 6 মাস থেকে 1 বছরের শিশুরা বেশি আক্রান্ত হলেও বর্তমানে চিত্র ভিন্ন। হাসপাতালে বাড়ছে 4 থেকে 5 বছরের রোগের সংখ্যা। প্রতিরোধযোগ্য এই রোগ মোকাবেলায় টিকার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। জ্বর, র্যাশ ছাড়াও নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি জটিল করে তুলছে হাম পরিস্থিতি। তাই লক্ষণ দেখা মাত্রই অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটছেন বাবা মা। আগে হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই 6 মাস থেকে 1 বছরের হলেও বর্তমানে চিত্র ভিন্ন। এখন বাড়ছে 4 থেকে 5 বছরের শিশু রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই ঢাকার বাইরের। অনেকেই আক্রান্ত হয়েছেন টিকা নেয়ার পরেও। হামের টিকা দেওয়ার পরে ওর হামটা হয়েছে। প্রোটিনের সমস্যার কারণে নাকি হাত পাটা ফুলে গেছে, জ্বরটা কমছে। আগে অনেক হাসতো খেলতো, এখন আমার সামনে আমার বাচ্চা যেভাবে পড়ে থাকে একটা খারাপ লাগবে। খুব শ্বাসকষ্ট হয়েছিল, ওর আবার হার্টের সমস্যা, তো এই জন্য আর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো পরে এই জন্য তারা আইসিইউতে নিয়ে গেছে, যে কখন কি হয়ে যায় বলা যায় না। এদিকে হাম মোকাবেলায় টিকার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। তবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে সময় লাগবে বলেও জানান তারা। ভ্যাকসিনটা তো কোনো ম্যাজিক না, আপনাকে এটা একটু সময় নেবে। এক একটা বাচ্চার এক এক রকমের ইমিউন রেসপন্স, তার আপনার প্রতিরোধ ক্ষমতা তৈরি করার ক্ষমতার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। প্রথম ধাপে যাদের দিয়েছেন তখন কিন্তু সেকেন্ড বা থার্ড ধাপের ওনারা কিন্তু দেওয়া হয়নি, যার ফলে ট্রান্সমিশন সাইকেলটা কিন্তু তাদের মধ্যে ছিল। তাহলে আপনি যখন এটা কমপ্লিট করলেন, এটা হচ্ছে 95% অ্যাচিভ করতে হবে, নাম্বার 1। আবার প্রত্যেকটা বেবি কিন্তু একই টাইমে দিলেও আপনার ইমিউনিটি লেভেলটা কম বেশি হয়। প্রতিরোধযোগ্য রোগে মৃত্যু কমাতে টিকাদান কর্মসূচি চালু রাখার পাশাপাশি অভিভাবকদের সচেতনতায় জোর জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি 1 লাখে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে রাশিয়া। এছাড়া বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন এবং এআই বিষয়ে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করতে আগ্রহী মস্কো। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্যের রফতানি বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে একমত হয়েছে 2 বন্ধু রাষ্ট্র। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটির বেশি বাংলাদেশি কর্মরত থাকলেও রাশিয়ার মতো বৃহৎ অর্থনীতির বাজারে উপস্থিতি এখনও সীমিত। দেশটিতে মাত্র 10,000 বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। জনসংখ্যাগত সংকট ও শ্রমশক্তির ঘাটতিতে ভুগতে থাকা রাশিয়ায় বাংলাদেশি কর্মীদের প্রবেশ বাড়লে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি রেমিটেন্স আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুযোগ তৈরি হবে। সোমবার মস্কোতে রাশিয়ার বাণিজ্য ও অর্থনৈতিক নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি রফতানির প্রস্তাব করেন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রস্তাবকে স্বাগত জানায় রুশ কর্তৃপক্ষ। দ্বিপাক্ষিক বাণিজ্যের বিদ্যমান পরিমাণ 2 দেশের অর্থনৈতিক সক্ষমতার তুলনায় অনেক কম উল্লেখ করে তা বাড়ানোর বিষয়ে একমত হয় ঢাকা মস্কো। পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্যের রফতানি বৃদ্ধির সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে সহযোগিতা।
এই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী কৃষি উৎপাদন বৃদ্ধি, রোগ নির্ণয়, স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন এবং ডিজিটাল উদ্ভাবনে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি উচ্চ পর্যায়ের রুশ বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে বাংলাদেশে জাতীয় এআই নীতিমালা প্রণয়ন, দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং দেশে একটি এআই গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করে মস্কো। এর আগে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় ব্রিক্সের সদস্যপদ অর্জনে রাশিয়ার সমর্থন চায় বাংলাদেশ। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংস্কৃতি, শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ অগ্রগতি ও প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপ নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। শাতিলা শারমিন, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিযান চালিয়েছে সিআইডি। বিধানসভার বিরোধী দল নেতা নির্বাচন সংক্রান্ত চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। একই দিন দলের সাধারণ সম্পাদকের কার্যালয়েও চলে অভিযান। এমন পরিস্থিতির মধ্যেই চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দাপুটে নেতা সব্যসাচী দত্ত। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গে নজিরবিহীন রাজনৈতিক সংকটে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে কলকাতার 30-এর বি হরিশ চ্যাটার্জি রোডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিযান চালায় সিআইডির একটি দল। তৃণমূল কর্মীরা গোয়েন্দাদের ভেতরে ঢুকতে বাধা দিলে দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। পরে মমতার বাড়িতে ঢুকে তল্লাশি চালায় সিআইডির সদস্যরা। একই দিনে দলের সাধারণ সম্পাদক অভিষেকের কার্যালয়েও অভিযান চালিয়েছে। এই স্পর্শকাতর পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকের জন্য এবং আনুষঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য তারা দিল্লিতে আছে। সেটা জানার পরেও সিআইডি কেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের অনুপস্থিতিতে এলেন, এটাই বিস্ময়কর। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে স্পিকারকে 80 জন বিধায়কের স্বাক্ষর সংবলিত চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই চিঠিতে স্বাক্ষর করেননি বলে দাবি করেন কয়েকজন বিধায়ক। জালিয়াতির অভিযোগ তুলে মামলা করেন বিধানসভার প্রধান সচিব। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই তৃণমূল নেত্রীর বাড়ি ও সাধারণ সম্পাদকের কার্যালয়ে অভিযান চালায় সিআইডি। এদিকে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হওয়া প্রশাসনিক বৈঠকে অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব সহ বেশ কয়েকজন বিরোধী বিধায়ক ও জনপ্রতিনিধি যোগ দিয়েছিলেন। গত কয়েকদিনে যেভাবে একের পর এক নেতা মমতার হাত ছাড়ছেন, তাতে দেবও কি একই পথে হাঁটছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল থেকে নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছেন, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। দলের এমন এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেই বড় ধাক্কা খেয়েছেন তৃণমূলের আরেক দাপটে নেতা ও বিধাননগর পৌরসভার সাবেক চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সোমবার গভীর রাতে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে তোলার সময় ক্ষুব্ধ জনতা তার দিকে ডিম, টমেটো ও গোবর ছুঁড়ে মারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদ ভবনে ঋতুপর্ণার হাতে বিশেষ চেক তুলে দেন সরকার প্রধান। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল। 2025 সালে বিএনপির পক্ষ থেকে ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দেয়া হয় আর্থিক সহায়তা। এর আগে রাঙামাটিতে ঋতুপর্ণার সংগ্রামী জীবন নিয়ে প্রতিবেদন করে সময় সংবাদ। পরে বিষয়টি সরকারের নজরে আসলে আর্থিক অনুদান দেয়া হয় সাফজয়ী এই ফুটবলারকে। বিশ্বকাপের শেষ প্রস্তুতির ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্ক্যালোনি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলবেন আর্জেন্টাইন তারকা।
তবে ঝুঁকি এড়াতে অল্প সময়ের জন্য তাকে মাঠে নামানো হবে বলে জানিয়েছেন আলী বি সেলেস্তে কোচ। দু দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। 8 বছর আগে আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে হতাশা সঙ্গী হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সেই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। জেতা ম্যাচ হয়ে যায় ড্র। এবার আবারও সেই আইসল্যান্ডের সামনে আলবিসেলেস্তে। তবে প্রেক্ষাপট ভিন্ন। স্ক্যালোনির দলের লক্ষ্য শুধুই প্রস্তুতি নয়, বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনের শেষ পরীক্ষা। সব আলো তাই মেসির ওপরে। হ্যামস্ট্রিং ইনজুরিতে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামেননি আর্জেন্টিন তারকা। তবে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনে লিওকে দেখা গেল চেনা ছন্দেই, আর সেটাই স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনা শিবিরে। কারণ সামনে যে সবচেয়ে বড় মঞ্চ, বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের প্রস্তুতি শেষ করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচে মেসি যে খেলবেন তা নিশ্চিত করেছেন কোচ স্ক্যালোনি। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টাইন বস। এই ম্যাচে মেসি খেলবে, কিন্তু কত মিনিট খেলবে সেটা এখনো নিশ্চিত নয়। অনুশীলনের পর কেমন অনুভব করছে তার সঙ্গে আমরা কথা বলবো। কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না, তবে পরিকল্পনা অনুযায়ী সে কিছু সময়ের জন্য হলেও মাঠে নামবে। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে আধিপত্য দেখিয়ে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা এখন আছে দারুণ ছন্দে। টানা 6 জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে স্ক্যালোনির দল। 1962 সালের পর প্রথম দল হিসেবে এবার টানা 2 বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সেই স্বপ্ন পূরণের পথে মেসির প্রয়োজন অনেক বেশি। আমাদের কাছে মেসির গুরুত্ব সবসময় বেশি। শুধু ড্রেসিং রুম নয়, মাঠেও তার উপস্থিতি দলের বাকিদের আত্মবিশ্বাস যোগায়। সে দলের মধ্যে যে আবহ তৈরি করে ও যে অনুপ্রেরণা দেয় তা সত্যি অসাধারণ। শুধু মেসি নন, নজর থাকছে ইমিলিয়ানো মার্তিনেজের দিকেও। আঙ্গুলের চোট কাটিয়ে ধীরে ধীরে অনুশীলনে ফিরছেন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। বিশ্বকাপের আগে তাকে পুরোপুরি ফিট করে তোলাই এখন দলের লক্ষ্য। এছাড়া ইনজুরিতে বালেটদের ছিটকে যাওয়া চিন্তায় ফেলেছে স্ক্যালোনিকে। তার পরিবর্তে এখনো নতুন কাউকে দলে অন্তর্ভুক্ত করেননি আর্জেন্টাইন বস। অন্যদিকে আইসল্যান্ডের গল্পটা ভিন্ন। 2018 বিশ্বকাপে খেলা দলটা এবারও জায়গা পায়নি বিশ্বকাপের মূল পর্বে। শেষ 5 ম্যাচে জয়হীন ইউরোপের দেশটি তাই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চায় আইসল্যান্ড। তামিম হোসেন, সময় সংবাদ। কয়েকদিনের অপেক্ষা, তারপরে প্রথমবারের মতো টরন্টো সাক্ষী হবে বিশ্বকাপের রোমাঞ্চের। আয়োজক কানাডা সহ জার্মানি, ক্রোয়েশিয়া কিংবা আফ্রিকান জায়ান্ট ঘানা, সেনেগাল বিশ্বকাপের মিশনে নামবে এই শহরে। সেই উৎসবে গা ভাসাতে তৈরি প্রবাসী বাংলাদেশিরাও। রাশেদ নেমনের রিপোর্ট। টরন্টোর বুকে দাঁড়িয়ে থাকা আধুনিক এই স্টেডিয়াম, একদিকে বিস্তৃত ওন্টারিও লেকের নীল জলরাশি, অন্যদিকে আকাশ ছোঁয়া আইকনিক সিএন টাওয়ার। শহরের এই প্রাণকেন্দ্র এখন পরিণত হয়েছে বিশ্ব ফুটবলের এক মহাযজ্ঞের মঞ্চে। আগামী 12 জুন এই মাঠে নামবে বিশ্বকাপের নতুন অধ্যায়। স্বাগতিক কানাডার প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবে শেষ সময়ে মূল পর্বে জায়গা করে নেয়া বসনিয়া ও হার্জেগোভিনা। গ্রুপ পর্বের আরও 4টি ম্যাচে দেখা যাবে বৈচিত্র্যের ছোঁয়া। আমি খুব খুশি যে আমি টরন্টোতে থাকি এন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ যেখানে হচ্ছে আমার খুব ভালোই লাগতেছে। আমার মনে হয় যে টরন্টো ইজ নট লাইক আ সকার কান্ট্রি, বাট এখানে সকারটা যেহেতু নিয়ে আসা, প্রমোট করা, এটাও ইটস মানে খুব ভালো একটা জিনিস। ফুটবল প্রেমীদের চোখ থাকবে জার্মানির দিকেও। ডায়মন্ড শেফরা এই ভেন্যুতে মুখোমুখি হবে আইভরি কোস্টের বিপক্ষে এক হাই ভোল্টেজ লড়াইয়ে। ইরাক কিংবা পানামাকে নিয়েও আগ্রহর কমতি নেই সাধারণ সমর্থকদের মধ্যে। তবে বিশ্বকাপ বলে কথা, তাই সবগুলো ম্যাচ নিয়ে আগ্রহর কমতি নেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে। ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা অনেক এক্সাইটেড হয়ে আছি, কারণ কানাডা খেলতে যাচ্ছে। কানাডা যে বিশ্বকাপ হচ্ছে এটা খুবই এক্সাইটিং ব্যাপার। সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি 2 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া সেকেন্ড রাউন্ডের একটি ম্যাচ, যেখানে শুরু হবে নকআউট উত্তেজনা। 12টি গ্রুপে 48টি দল, 104টি ম্যাচ। ফুটবল বিশ্ব তৈরি হচ্ছে এক নতুন ইতিহাস লিখতে, আর সেই ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত এই স্টেডিয়াম। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। ফুটবল বিশ্বকাপ মানেই জাপানে নতুন এক উন্মাদনা। এশিয়ার অন্যতম সফল ও ধারাবাহিক দল সামুরাই ব্লুরা এবার টানা 8মবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে যাচ্ছেন। 1998 সালে প্রথম অংশগ্রহণের পর
থেকে বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে জাপান। 2022 বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে চমকে দেয়া দলটি এবার কোয়ার্টার ফাইনাল কিংবা তারও বেশি দূর যাওয়ার স্বপ্ন দেখছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। আমার ঠিক পেছনটাতেই রয়েছে ইয়োকোহামা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এই স্টেডিয়ামে 2002 সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে 2-0 গোলে হারিয়ে পঞ্চম শিরোপা ঘরে তুলে নেয় ব্রাজিল। 1998 সালে প্রথমবার বিশ্বকাপে খেলার পর থেকে জাপান এশিয়ার সবচেয়ে ধারাবাহিক ফুটবল শক্তিগুলোর একটিতে পরিণত হয়। 2002, 2010, 2018 ও 2022 সালে শেষ 16তে জায়গা করে নেয় সামুরাই ব্লুরা। 2022 সালে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে নতুন করে নিজেদের সামর্থ্যের জানান দেয় দলটি। এবারের বিশ্বকাপ বাছাই পর্বেও ছিল দাপুটে পারফরম্যান্স। ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে খেলা অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা এবার অনেক বেশি। আমি চাই জাপান বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্যের জন্য লড়ুক। এখন পর্যন্ত তারা শেষ 16 পর্যন্ত গেছে, এবার সেই সীমা ছাড়িয়ে আরও সামনে যাক। একজন ফুটবল ভক্ত হিসেবে কোয়ার্টার ফাইনাল বা তার বেশি দূর যেতে দেখলে খুবই আনন্দ পাবো। আর স্বপ্নের কথা বললে আমি চাই জাপান বিশ্বকাপ জিতুক। আমি চাই জাপান বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্যের জন্য লড়ুক। এখন পর্যন্ত তারা শেষ 16 পর্যন্ত গেছে। বিশ্বকাপের আগে জাপান দলের প্রস্তুতি ম্যাচ দেখতে গিয়েছিলাম। খেলোয়াড়দের অনুশীলন দেখে খুব ভালো লেগেছে। আমি চাই জাপান এবার অনেক দূর যাক। বিশ্বকাপ ঘিরে টোকিও, সাইতামা ও ইয়োকোহামার স্পোর্টস শপগুলোতে এখন উপচে পড়া ভিড়। জাতীয় দলের জার্সি, পতাকা ও স্মারক সামগ্রী কিনতে ব্যস্ত ফুটবল প্রেমীরা। বিশেষ করে কাওরো মিতোমো, তাকেফুসা কুবো, ওয়াতারু এন্দো এবং দাইচি কামাদার জার্সির চাহিদা সবচেয়ে বেশি। বিক্রেতারা বলছেন বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বেশ কয়েকটি জনপ্রিয় জার্সির স্টক শেষ হয়ে যাচ্ছে। বিশ্বকাপকে ঘিরে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আগে শক্তিশালী দলের বিপক্ষে জাপান মূলত রক্ষণাত্মক ও কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল খেলত, কিন্তু এখন দলের আক্রমণ ভাগে অনেক বেশি গভীরতা ও বিকল্প খেলোয়াড় রয়েছে, ফলে নিজেদের বল দখলে রেখেও আক্রমণ করতে পারে। তাই এবারের বিশ্বকাপ নিয়ে আমার অনেক আশা আছে। ফুটবলের পাশাপাশি শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের জন্য বিশ্বজুড়ে পরিচিত জাপান। রাশিয়া ও কাতার বিশ্বকাপে ম্যাচ শেষে গ্যালারির আবর্জনা পরিষ্কার করে কোটি মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন জাপানি সমর্থকেরা। বাংলাদেশ বিশ্বকাপে না থাকলেও জাপানে বসবাসরত অনেক বাংলাদেশি এবার সামুরাই ব্লুদের সমর্থন করছেন। তাদের মতে জাপানিদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা অনুপ্রেরণার উৎস। এশিয়ার প্রতিনিধি হিসেবে শক্ত অবস্থানে জাপান আছে, তাই আমি জাপানকে সাপোর্ট করি। জাপানে ওয়ার্ল্ড কাপ পেলে আমি আরো খুশি হব। ইনশাল্লাহ আমি বড় হলে জাপানের ন্যাশনাল টিমে খেলবো। জাপানে একটি প্রবাদ প্রচলিত আছে, আর সেটি হচ্ছে ইউমেওয়া মিরুমোনো জানাকুতে কানায়েরুমোনো দেশ, অর্থাৎ স্বপ্ন শুধু দেখার জন্যই না, তা পূরণের জন্য। আর জাপানিরা বিশ্বাস করে 2026 বিশ্বকাপের মঞ্চে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই মাঠে নামবে জাপান। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার 9,38,000 কোটি টাকা। উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য, বাস্তবায়ন হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল। ইসলামী ব্যাংকে অযোগ্য ও বিতর্কিত লোকজন বসানোর অভিযোগ বিরোধী দলের। পর্দার আড়ালে থেকে গ্রাহক সেজে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, হুঁশিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ব্যক্তিগতভাবে অংশ নিলে থাকবে না বাধা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।